আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা তোমাদের কথা চিন্তা করে তোমরা অনেকে আসলে এই যে বাংলা প্রথম পত্রের এই গল্পগুলা পড়তে অলসতা জ্ঞাপন করো আর কি, হ্যাঁ? অলস হয়ে যাও। তো তোমাদের জন্য এই গল্পটা আমি পড়তেছি। তোমরা হয়তো ইউটিউবে এটা ভিডিওটা পাই যাবে, অডিও আকারে শুনে নিতে পারো, হ্যাঁ? যদি মনে হয় যে কথা খুব আস্তে বলতেছে তাহলে ভিডিওর প্লেব্যাক স্পিড বাড়াই দিবে। যদি মনে হয় যে না জোরে বলতেছে তাইলে স্পিডে বলতেছে তাইলে প্লেব্যাক স্পিড কমাই দিবে। তাহলে শোভা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। লেখক পরিচিতি: রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। পিতামহ মানে হচ্ছে বাবার বাবা, মানে দাদা। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলি সং অফারিংস, ইংরেজি নাম হচ্ছে গীতাঞ্জলি সং অফারিংস, বাংলা নাম গীতাঞ্জলি, ইংরেজি নাম হচ্ছে সং অফারিংস, সংকলনের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যের সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাটক প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ হয়েছে। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, এটা ভালোভাবে শুনে রাখো, এটা পরীক্ষা আসে। চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনঃ, চোখের বালি, ঘোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকুবরী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 22শে শ্রাবণ 1348 সালে বাংলা 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আচ্ছা, তারপরে এখন আগে শব্দার্থগুলা পড়ে নিতে হবে, না হলে তো আমরা গল্প পরে বুঝবো না। তাই আগে শব্দার্থগুলাও ভাই একটু পরে দিতেছি, ঠিক আছে? শব্দার্থ ও টিকা: গর্ভের কলঙ্ক, সন্তান হিসেবে কলঙ্ক। গর্ভ হলো মায়ের পেট। যে ব্যক্তি বা বস্তুকে পরিবারে নেতিবাচক হিসেবে দেখা হয় তা হলো কলঙ্ক। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, বড় পাতা বিশিষ্ট। এখানে চোখের পাতা হিসেবে ব্যবহৃত হয়েছে। ওষ্ঠাধর, ওষ্ঠ এবং অধর, উপরের ও নিচের ঠোঁট মিলে ঠোঁটকে বলা হয় ওষ্ঠাধর। ওষ্ঠ যোগ অধর, এটা একটা ওষ্ঠাধর। কিশলয়, গাছের নতুন পাতা। তর্জমা, অনুবাদ, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর। অস্তমান, ডুবন্ত, ডুবে যাচ্ছে এমন চন্দ্র সূর্য এর পশ্চিম দিকে অদৃশ্য অবস্থা। অনিমেষ, অপলক বা পলকহীন। উদয়াস্ত, উদয় যোগ অস্ত, উদয়াস্ত, আবির্ভাব ও তিরুভাব, ওঠা ও ডুবে যাওয়া। ছায়ালোক, ছায়া যোগ আলোক, ছায়ালোক। ছায়ালোক শব্দের অর্থ কোনো বস্তুর উপর আলো পড়লে বিপরীত দিকে যে প্রতিবিম্ব হয় তা হলো ছায়া। বিজন মহত্ব, বিজন জনশূন্য, নির্জন মহত্ব মহৎগুণ। বিজন মহত্ব কোলাহল মুক্ত, প্রকৃতির আকর্ষণীয় দিক। তন্নি, ক্ষীণ ও সুগঠিত অঙ্গ বিশিষ্ট। বাখারি, কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। ঢেকিশাল, যে ঘরে ঢেকি রাখা হয়। ঢেকি হলো ধান থেকে চাল তৈরি করার লোকজ যন্ত্র। এখানে গ্রামীণ জীবনে অনেক বাড়িতে ঢেকিঘর আছে। গৃহস্থ সচ্ছলতা, পারিবারিক দৈনন্দিন জীবনের সচ্ছলতা। চিরনিস্তব্ধ হৃদয়, চিরনিস্তব্ধ হৃদয়, উপকূল, শান্ত হৃদয়। ঝিল্লি, রবপূর্ণ ঝিঝি পোকার আওয়াজ, শব্দে মুখর। বিজন মূর্তি, নির্জন অবস্থা। বিজন হলো নির্জন বা জনশূন্য, মূর্তি হলো কোনো কিছুর প্রকৃতি। বিজন মূর্তি শব্দটি এখানে কোলাহলহীন অবস্থা বা নির্জন জনমানব শূন্য অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়েছে। গণ্ডদেশ, গাল, মূর্খ মানে বধির বা বোবা। বিষাদ শান্ত মানে দুঃখমগ্ন, বিষাদ। শ্রুতি শূন্যতা, বিষণ্ণতা।
আদৌ শান্ত হলো খুব বেশি বিষাদগ্রস্ততা থেকে যে শান্ত অবস্থা। পূর্ণিমা তিথি, চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময় কন্যা ভারগ্রস্ত পিতামাতা, যে পিতামাতার বিবাহযোগ্য কন্যা সন্তানের বিয়ে হয়নি। কপোল মানে গাল, নেত্রপল্লব শব্দের অর্থ চোখের পাতা, শুল্কা দ্বাদশী মানে চাঁদের 12তম দিনকে শুল্কা দ্বাদশী বলা। এখন আমরা পাঠ পরিচিতিটা পড়বো, তারপরে গল্পটা পড়বো। পাঠ পরিচিতি। শোভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। শোভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে, মনে রাখতে হবে। বাক প্রতিবন্ধী কিশোরী শোভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধে গল্পটি অমর হয়ে আছে। শোভা কথা বলতে পারে না, মা মনে করে এ তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন আর কেউ তার সঙ্গে মেশে না, খেলে না, কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে। যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর, তাদের সে খুবই কাছের জন, আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির সনদ। শোভা গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতার দিকগুলো উপস্থাপন করেছেন। শিশুর এ ধরনের প্রতি সকলের মমত্বশীল দৃষ্টিভঙ্গি প্রস্তুতে সহায়তা করে এ গল্প। এখন আমরা গল্পটা পড়বো। তো এখন আমরা গল্পটি পড়ব। শোভা রবীন্দ্রনাথ ঠাকুর। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শোভা বলে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। সে কথা কয় না, সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না, এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত, মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি। কিন্তু বেদনা কি কেহ কখনো ভুলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটিস্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশস্বরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শোভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক গান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। শোভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। শোভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। কথায় আমরা যেভাবে প্রকাশ করি, সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। কতকটা তর্জমা করার মতো সকল সময়ে ঠিক হয় না। ক্ষমতার অভাবে অনেক সময় ভুল হয়, কিন্তু কালো চক্ষে কিছু তর্জমা করিতে হয় না। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লান ভাবে নিবিয়া আসে, কখনো অস্তমনা চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিগবিদিকে ঠিকিয়া ওঠে। মুখের ভাব বই আজন্মকাল, যাহার অন্য ভাষা নাই। তাহার চোখের ভাষা অসীম উদার এবং অস্পষ্টতল গভীর, অনেকটা স্বচ্ছ
আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত। তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসা তন্বী নদীটি আপন কোল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারের লোকালয় এবং তরুচ্ছায়াঘন উচ্চতট নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মিত দ্রুত পদক্ষেপ প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণকার্যে চলিয়াছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে। তাহার বাখারির ভেড়া আটচালা, গোয়াল ঘর, ঢেকিশাল, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলা বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু, পল্লব বিশিষ্ট শোভা, আর যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। জিল্লিরব পূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা এলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মর মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজনমূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ের মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরু ছায়ায়। সুবার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নয়, গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। তাহলে সুবার দুইটা বন্ধু ছিল, কে? গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি, মনে রাখতে হবে। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শোনে নাই, কিন্তু তাহাদের পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। সুবা কখন তাহাদের আদর করিয়াছে, কখন ভর্ৎসনা করিয়াছে, কখন মিনতি করিয়াছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। আচ্ছা, আজকে এতটুকুই পড়া শোনাইলাম। যদি তোমরা পছন্দ করো ভালো করে কমেন্ট করবা, অনুরোধ করবা, তাইলে বাকি যত গল্প আছে সবগুলা পড়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকো।